আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো রিসার্চ গ্যাপ, টপিক এবং টাইটেল সিলেকশন। তো আজকে থেকে মূলত আমরা কিন্তু রিসার্চ পেপার রাইটিং পার্টে ঢুকতেছি, প্রবেশ করতেছি। সো এতদিন যা দেখেছি সেগুলো হচ্ছে রিসার্চ পেপার রাইটিং এর ক্ষেত্রে যে টুলস গুলো ইউজ হয় এগুলো, বাট আজকে থেকে ধরতে পারেন আমরা রাইটিং পার্টে প্রবেশ করতেছি বা এন্ট্রি নিচ্ছি। তো প্রথমেই বেসিক্যালি একটা জিনিস বুঝতে হবে, রিসার্চ গ্যাপ কি। তো রিসার্চ গ্যাপ হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে যেখান থেকে রিসার্চের জন্য পৃথিবীতে আপনি যেই ফিল্ডেই রিসার্চ করতে যান না কেন, যেই টপিক বা টাইটেলে রিসার্চ করতে যান না কেন, আপনারা দেখবেন প্রত্যেকটা ফিল্ডেই কেউ না কেউ রিসার্চ করেছে। তো ওই ফিল্ডে যখন আমরা আবার নতুন করে রিসার্চ করতে যাব, তো সেই ক্ষেত্রে আমাকে একটা আমাদেরকে একটা গ্যাপ বের করতে হবে। মানে কোত্থেকে যে প্রিভিয়াস যে স্টাডি গুলো হয়েছে, প্রিভিয়াস যে রিসার্চ গুলো হয়েছে, ওইসব থেকে একটা গ্যাপ বের করতে হবে। গ্যাপ যখন বের করতে পারবো তখনই আমরা এই রিসার্চটাকে, আমাদের যে কারেন্ট রিসার্চ বা আমরা যে রিসার্চটা করতে যাচ্ছি সেটার একটা নোবেলটি পাবে এবং সেটা একটা ভ্যালিড রিসার্চ হবে। সো কোনো কারণ ছাড়াই রিসার্চ করা যাবে না। সাপোজ আমরা যদি মেন্টাল হেলথ নিয়ে কোনো রিসার্চ করতে চাই, সাপোজ আমি দেখি যে দ্য ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া অন মেন্টাল হেলথ অফ স্কুল গোয়িং চিলড্রেন বা স্কুল গোয়িং বয়েজ অর গার্লস, যদি এর উপর কোনো রিসার্চ করতে চাই, তখন আমরা সার্চ দিলে দেখা গেছে এর উপর রিসার্চ পেয়ে যাব। তখন আমরা যদি নতুন করে আবার সেম একটা রিসার্চ করতে চাই, তখন কিন্তু এটা কোশ্চেনেবল হবে যে কেন এটা রিসার্চ আছে, কেন আমরা আবার করতেছি। সেক্ষেত্রে ওই রিসার্চেরই একটা গ্যাপ, বা যেটাকে আমরা গ্যাপ বলতে পারি বা লিমিটেশনসও বলতে পারি, বাট গ্যাপটাই ভালো। সেটা যদি বের করতে পারি তাহলে আমাদের রিসার্চের নোবেলটি আমরা দাঁড় করাতে পারবো, তখনই নতুন রিসার্চ হবে। সো এই ক্ষেত্রে একটু আমি এই শীটটাতে একটু পড়ে নিই যে রিসার্চ গ্যাপ রেফার্স টু অ্যান এরিয়া or aspect within a field of study that has not been adequately explored or addressed in existing research। বলতেছে রিসার্চ গ্যাপ হচ্ছে এমন একটা আসপেক্ট বা এরিয়া যেটা কিনা বর্তমান যে রিসার্চ সেটাতে অ্যাড্রেস হয়নি বা ঠিক মতো বা পর্যাপ্ত মানে এক্সপ্লেইন হয়নি, এক্সপ্লোর হয়নি, বা এটাকে ফুটে ওঠে নাই, যেটা আমরা হোয়াটএভার আমরা যেটাই বলি না কেন। ইট রিপ্রেজেন্টস আনঅ্যান্সার্ড কোশ্চেন্স, unexplored topic or underdeveloped methodology that required further investigations। বলতেছে এটার মধ্যে এমন কোনো কোশ্চেন থাকে বা এমন কোনো ইস্যু থাকে যেটা কিনা আন্ডার ডেভেলপ বা কোনো কোনো আমরা যেটা চাচ্ছি, আমি এই একটা রিসার্চ পেপার পড়ে যেটা চাচ্ছি, যে অ্যান্সারটা চাচ্ছি, সেটার হয়তো আমরা ওই এক্সিস্টিং স্টাডি থেকে পাচ্ছি না। তখনই আমাদের মনে একটা কোশ্চেন জাগে, তাহলে তো আমরা নতুন করে রিসার্চ করতে পারি। ঠিক আছে। সো আমরা যাব টাইপস অফ রিসার্চ গ্যাপ, যেখানে এখানে বেশ কিছু আপনার রিসার্চ টাইপস আছে। সো আমি এখান থেকে যা শর্টলি ব্রিফ করে যাব যে আসলে কি কি টাইপের রিসার্চ গ্যাপ রয়েছে। সো আমি এখানে বিভিন্ন পেপার থেকে নিয়ে এখানে এই যে 7 টাইপস অফ রিসার্চ গ্যাপ এখানে আমি বের করেছি। সো এটা একটু এক্সপ্লেন করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা যখন কোনো একটা টপিক বা টাইটেলে রিসার্চ করতে যাব, তখন এই যে 7টা বা 8টা এই রিসার্চ গ্যাপ আছে, যে কোনো একটা রিসার্চ গ্যাপকে আমাদের ডেভেলপ করতে হবে, আমাদেরকে ফুটায় তুলতে হবে যে এই আগের স্টাডি গুলোতে এই জিনিসটা নেই। আচ্ছা, প্রথমেই হচ্ছে নলেজ গ্যাপ। সো নলেজ গ্যাপ কি? এ নলেজ গ্যাপ ইন রিসার্চ রেফার্স টু দ্য স্পেসিফিক এরিয়া হোয়ার ইনফরমেশন অর understanding is incomplete or lacking. It highlights what is not yet known or adequately explored about a topic despite its significance। বলছে কোনো একটা স্টাডিতে হয়তো আহ, খুব সিগনিফিকেন্ট কোনো একটা টপিক বা সিগনিফিকেন্ট কোনো একটা কোশ্চেনের অ্যান্সার ইনকমপ্লিট রয়েছে বা সেটা পাওয়া যাচ্ছে না, ল্যাকিং হচ্ছে না। মানে এটাকে যদি আমরা বলি যে আমরা নলেজ গ্যাপটা হচ্ছে এরকম একটা গ্যাপ যে আহ, এটা আমরা খুব কমনলি আমরা বাংলাদেশে বা আমরা যখন রিসার্চ করি, মোস্ট অফ দ্য রিসার্চ পেপারে খুব কমনলি ইউজ হয় রিসার্চ গ্যাপটা। নলেজ গ্যাপ কিরকম? যে এর উপরে আর কোনো রিসার্চ হয় নাই আমরা বলে দিই, বা অথবা বলি যে এর উপর রিসার্চটা কম হয়েছে।
সাপোজ আমি যদি বলি যে মেন্টাল হেলথ, দ্য ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া অন মেন্টাল হেলথ ইন স্কুল গোয়িং চিলড্রেন্স, বা স্কুল গোয়িং বয়েজ বা গার্লস, হোয়াট এভার, যেটাই বলি, যে এইটার উপর রিসার্চ হয়েছে ঠিকই, বাট আসলে হয়তো প্রিভিয়াসলি স্কুল গোয়িং স্টুডেন্টের উপর হয়েছে, বাট ইয়ার বাংলাদেশে হয়নি, এরকম একটা বলতে পারি, অথবা এটার উপর রিসার্চই হয়নি। এরকম যে নলেজ গ্যাপ হচ্ছে, এরকম যে এটার উপর আমরা বলে দিই একেবারে ভেরি সিম্পলি যে আসলে এই টাইটেলের উপর বা এই টপিকের উপর প্রিভিয়াসলি কোনো রিসার্চ হয় নাই। এই টাইপের গ্যাপটা হচ্ছে নলেজ গ্যাপ। আচ্ছা, তারপরে থিওরিটিক্যাল গ্যাপ। A theoretical gap in a research refers to an area where the existing theories, concepts, or framework is not fully explaining a phenomenon, or where there is a lack of theoretical development to address certain issues or questions in a field of study. বলতে থিওরিটিক্যাল গ্যাপ মানে কি, আমরা আহ, সবসময় যখন রিসার্চ পেপার করতে যাই ফলো করি কোনো থিওরি ইউজ করা যায় কিনা, যে ডিফারেন্ট টাইপের থিওরি আছে। অনেক রিসার্চার বা অথর ওনারা থিওরি দিয়েছে, যেমন আমরা বিজনেসের ক্ষেত্রে যেমন ট্যাম থিওরি বা ট্যাম থিওরি ইউজ করি, অথবা আরবিবি ইউজ করি, যেটাকে রিসোর্স বেসড থিওরি বলা হয়, অথবা আমরা ম্যাকডোনাল্ডস এর একটা থিওরি আছে সেটা ইউজ করি। সো ডিফারেন্ট ডিফারেন্ট থিওরি ইউজ করে মানে আমরা একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ডেভেলপ করি এই থিওরিটার আলোকে। সো কোনো জায়গায় যদি থিওরি অ্যাপ্লাই না করা হয়, তো কোনো একটা রিসার্চ পেপার আমরা হয়তো পড়তেছি, দেখলাম ওইটাতে থিওরি অ্যাপ্লাই করা হয়, তখন আমরা বলে দিতে পারি যে এখানে তো থিওরি অ্যাপ্লাই করেনি, অথবা থিওরি অ্যাপ্লাই করছে, তো ওইখানে হয়তো টেম থিওরি অ্যাপ্লাই করছে, তো আমরা হয়তো বলবো যে না, ওই এই রিসার্চের জন্য টেম থিওরিটা পারফেক্ট না, আমরা এখানে আরবিবি ইউজ করব, অথবা অন্য কোনো থিওরি ইউজ করব। আচ্ছা, বা কন্টিনজেন্সি থিওরি আছে ওইটা ইউজ করব। আচ্ছা, তারপর পপুলেশন গ্যাপ। The population gap in research refers to a disparity or differences in the distribution or representation of certain group within a population that is being studied. It typically highlights a situation where the certain demographic, social groups, or geographical areas are underrepresented or overrepresented in the research sample when the কম্পেয়ার টু এ বর্ডার পপুলেশন। এটা হচ্ছে পপুলেশন মানে কি, আমরা যখন রিসার্চ করি, রিসার্চ করলে অবশ্যই আমরা একটা স্যাম্পলিং করি। তো স্যাম্পলিং বলতে ডেটা কালেকশন করি। ডেটা কার কাছ থেকে কালেকশন করব? আমরা মানে একটা গোষ্ঠী, একটা রেস, একটা জাতি, বা একটা নির্দিষ্ট এরিয়া, ওইসব জায়গা থেকে ওইসবের একটা রেসপন্ডেন্ট থাকে, রেসপন্ডেন্টের কাছ থেকে আমরা তো ডেটা নেই, বা রেসপন্ডেন্ট না থাকলে কোনো প্রাতিষ্ঠানিক ডকুমেন্ট থেকে ডেটা নেই। তো আমি প্রথমে বললাম যে ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া অন স্কুল গোয়িং চিলড্রেন, তখন আমি হয়তো বললাম যে না, এইখানে একটা স্কুল গোয়িং চিলড্রেনের কাছ থেকে আমরা ডেটা নিলাম, একটা রিসার্চ পেপার করলাম যে মেন্টাল হেলথ, সোশ্যাল মিডিয়ার ইফেক্ট দেখবো মেন্টাল হেলথের উপরে, তো কাদের উপরে দেখবো? যে স্কুল, যারা স্কুল পড়ুয়া, যে স্কুলে পড়ে, এই স্কুল পড়ুয়া স্টুডেন্টদের উপরে আমরা রিসার্চটা করব। কিন্তু এখানে আমরা বলতেই পারি যে ঠিক আছে, মেন্টাল হেলথ ডিসঅর্ডার বা সোশ্যাল মিডিয়ার ইফেক্ট তো শুধু স্কুল গোয়িং হয় না, সেটা তো ইউনিভার্সিটিও হতে পারে, অথবা আমরা একটা কোনো ক্লাস ডিস্ট্রিবিউশন করতেছি না, তো স্কুল গোয়িং বলতে কোন ক্লাস, হয়তো আমি নিলাম ক্লাস 5 to 10, বাট আমরা ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা অ্যাভয়েড করতেছি কেন, অনার্স লেভেলের স্টুডেন্টদের অ্যাভয়েড করতেছি কেন? তখন হয়তো বলতে পারি যে এখানে একটা পপুলেশন গ্যাপ রয়েছে, যে ওনারা স্কুল গোয়িং করছে, যারা স্কুলে যাচ্ছে আমরা হয়তো নিব কলেজের স্টুডেন্টদের উপর। দিস ইজ পপুলেশন গ্যাপ। তারপরে ইম্পিরিক্যাল গ্যাপ। আচ্ছা, একটু পড়ি আমরা এখানে। An empirical gap in research refers to an area of study where the lack of data is concrete evidence. It is a specific gap in the existing literature that can be filled by new research, and particularly through the observation,
এক্সপেরিমেন্টেশন অর আদার মেথড অফ ডেটা কালেকশন। এখন ইম্পিরিক্যাল বলতে এটা ইটস একটা বেসিক গ্যাপ, সেটা হচ্ছে আমরা হয়তো ডেটা কালেকশন করছি, সেখানে কনক্রিট কোনো কিছু করি নাই, একেবারে জিস্ট কোনো কিছু করি নাই। এরকম একটা স্টাডি যখন করব বা পাবো যে না আসলে এই স্টাডি গুলো করতে 5টা পেপার নিলাম বা 10টা পেপার পড়লাম, পেপারে এই পেপার গুলাতে দেখলাম যে আসলে এখানে ডেটা কালেকশন অথবা আপনার রিভিউ পেপারও যদি লিখি, সেখানে আপনার ইম্পেরিক্যালি বা একেবারে কনক্রিট কোনো ইভিডেন্স ডেভেলপ করতে পারেনি। একটা এক্সাম্পল দেখি, ইমাজিন there is a substantial research on the effect of exercise on mental health in adult, but very little is known about the impact of exercise on mental health in elderly individuals। বলতে এই যে দেখেন একটা সুন্দর করে বলছে, হয়তো আমরা যদি ধরি যে আসলে একটা রিসার্চ হয়েছে কিসের উপর, যে ইফেক্ট অফ এক্সারসাইজ মেন্টাল হেলথ, মেন্টাল এক্সারসাইজ করলে এক্সারসাইজের কি ইফেক্ট আছে মেন্টাল হেলথের উপরে, এটা কাদের উপর, বড়দের উপরে। বাট এইটা এই ব্যাপারটা বা এইটার উপর নলেজ বা জ্ঞান আছে খুব কম সংখ্যকের মানুষ, যে অ্যাডাল্টদের উপরে এই এক্সারসাইজের কি পরিমাণ ইয়ে আছে। বাট যারা বয়স্ক আছে বা বয়স্কদের ইন্ডিভিজুয়ালের উপরে কিরকম ক্রনিক কন্ডিশন ডেভেলপ করে, এটা হয়তো আমরা একটা লেকিংস পেয়ে যাই। সো যখন কোনো একটা পেপার আমরা পড়বো তখন দেখবো আসলে এই ইম্পিরিক্যাল গ্যাপটা আসলে আছে কিনা। সো নট অনলি ইম্পিরিক্যাল গ্যাপ, আমরা একটা যে কোনো একটা গ্যাপ যদি আমরা প্রমাণ করতে পারি যে আগের স্টাডি গুলাতে এই গ্যাপটা রয়েছে, দেন আমাদের রিসার্চটা কিন্তু আমরা ডেভেলপ করতে পারি, আমাদের পেপার আমরা লিখতে পারি। তারপর মেথোলজিক্যাল গ্যাপ। এখন দেখেন মেথোলজিক্যাল গ্যাপ, এখানে বেসিক্যালি মেথোলজিক্যাল গ্যাপ in research refers to a gap of efficiency in the approaches, technique or method uh, used to conduct research on particular topic, and it occurs when the existing research field or address specific aspect of problem due to limitation in methodology। এখন এটাকে বলছে কি, হয়তো কোনো একটা স্টাডি করেছে, সে হয়তো কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ ইউজ করছে, বাট আমরা হয়তো পেপার গুলো পড়ে দেখবো যে না, এই 5টা পেপারে বা আগের স্টাডি গুলোতে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ ইউজ হয়েছে, বাট এইটা আমরা একটু ট্রাই করে দেখবো সেখানে কোয়ালিটেটিভ বা মিক্স মোড অ্যাপ্রোচ বা ক্রস সেকশনাল স্টাডি করে এটার ইফেক্টটা কেমন আসে বা এটার রেজাল্ট কেমন আসে। আচ্ছা, তারপরে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ। 6 নাম্বার প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপটা কি, এটা হয়তো কোনো একটা রিসার্চ পেপারে থিওরি ইউজ হয়েছে, ঠিক আছে, বা থিওরি অ্যাপ্লিকেশন আছে। ধরলাম টেম থিওরি, এটাকে বলে টেকনোলজি অ্যাকসেপ্টেন্স মডেল। এটা একটা মডেল আছে, একটা থিওরি আছে, আমরা রিসার্চ পেপারে ইউজ করি। সাপোজ কোনো একটা পেপারে এই একটা মডেল বা থিওরি ইউজ হয়েছে, বাট এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, হ্যাঁ, যে আসলে বাস্তবে এটা এই থিওরি অ্যাপ্লিকেশন করার পরে বাস্তবে এটার ইফেক্ট কতটুকু, রেজাল্ট কতটুকু, এইটা হয়তো ক্লিয়ারলি বলতে পারেনি বা মেনশন করতে পারেনি, ওখানে এক্সপ্লোর করতে পারেনি। সো আমরা যখন কোনো রিসার্চ পেপার পড়বো, তার ফাইন্ডিংস অথবা রেজাল্ট ডিসকাশন সেকশনটা যখন পড়বো, তখন এই ধরনের গ্যাপ গুলো পেয়ে যাবো। এটা আমরা দেখবো একটু থিওরি অংশটুকু পড়া হলে আমরা পেপার দেখবো। আচ্ছা, ইভিডেন্স গ্যাপ। ইভিডেন্স গ্যাপস হচ্ছে মানে প্রমাণ, যেটাকে আমরা বলি প্রমাণের অভাব। কোনো একটা রিসার্চ পেপার ধরেন হয়েছে যে রিসেন্টলি আমরা শুনতেছি যে বাংলাদেশে পাউরুটিতে নাকি আপনার ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে। আসলে এইভাবে আপনার হয়তো বেশ কয়েকজন যদি কোনো রিসার্চ পেপার করে থাকে, ওনারা যদি একটা ফাইন্ডিংস দিয়ে দেয় যে না আসলে পাউরুটিতে আপনার ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে, দ্যাটস ইট। বাট এটার কোনো মানে লিখিত বা যেটাকে আমরা বলি দালিলিক কোনো প্রমাণ তারা ডেভেলপ দিতে পারেনি। হ্যাঁ, তখনই হবে এটা ইভিডেন্স গ্যাপ, যে এটা কোনো প্রমাণ দিতে পারেনি। ওরা রিসার্চ পেপার করছে, রিসার্চ করছে অনেকগুলো, রিসার্চ করে হয়তো বলে দিচ্ছে যে ইয়ে করছে, কিন্তু এটার এগেনস্টে
তারা হয়তো কোনো ডকুমেন্টস বা এ ধরনের কোনো মানে আহ, কি বলে প্র্যাকটিক্যাল সোর্সেস এই টাইপের কোনো প্রমাণ তারা দিতে পারেনি, তখন এটা হবে ইভিডেন্স গ্যাপ। আচ্ছা, আমরা একটা পেপারে যাই, তাহলে গ্যাপটা সুন্দর করে বুঝবো। আচ্ছা, এটা একটা পেপার, এটা রিভিউ পেপার। দেখেন, সিস্টেমেটিক রিভিউ অফ দ্য লাইভড এক্সপিরিয়েন্সেস অফ এনার্জি ভার্নারেবল হোয়ার দ্য রিসার্চ গ্যাপ। এই পেপারটা যখন আমরা পড়ি, একটা যখন পেপার লিখতে থাকবো, তখন এই ইন্ট্রোডাকশন থেকেই কিন্তু আমাদের বেসিক্যালি লিটারেচার বিশ্লেষণ শুরু হবে। মানে অন্যদের পেপার এখানে বিশ্লেষণ শুরু হবে, চুলচেরা বিশ্লেষণ। এটা আলোচনা হবে, সমালোচনা হবে, এটা আমাদের স্টার্ট হবে। সো এইখান থেকে আমরা পড়তে থাকবো। পড়ে আমরা এই যে প্রত্যেকটারই মানে আমরা এই অংশটা পড়ি, তাহলে মনে হয় ক্লিয়ার হবে। প্রত্যেকটারই একটা আমরা ধারাবাহিকতা আছে। রিসার্চের মানে কি ধারাবাহিকতা, যে মানুষের পেপার দেখেন যত রেফারেন্স আছে সবই হচ্ছে এই লেখাগুলো অন্যান্য স্টাডি থেকে, প্রিভিয়াস স্টাডি থেকে নেওয়া হয়েছে। যেমন আমি যদি এই প্যারাটা একটু পড়ি, তাহলে আমার মনে হয় একটু ক্লিয়ার হবে। দেখেন, while energy property is a global issue, research on the subject is much more advanced in the global north, such as the United Kingdom, Europe, Australia, and more recently in the United States and Canada. দেখেন এই অংশটা আমরা এখানে দুইটা পেপার রেফারেন্স দেয়া আছে, ওনাদের কাছে নেওয়া হয়েছে, ওনারা এই লাইনটা বলেছে। দেখি এর এগেইনস্টে বা এর সাথে তাল মিলিয়ে অন্য কোনো লাইন হলো কিনা। এখানে কিন্তু এই যে লিটারেচার মানে হচ্ছে আপনার আপনার একটা পেপারের যে ফাইন্ডিংস বা ওই পেপার থেকে যে অংশটা নিব, এর সাথে পরবর্তী যে লাইন বা পরবর্তী যে সেন্টেন্স, যেই অথরদের কাছ থেকে নিব, ওনারা এটাতে একমত হতে পারে, নাও হতে পারে, আগ্রহ করতে পারে। দেখেন ওখানে বলা আছে কি, যে ইউরোপ অস্ট্রেলিয়ার কথা বলা আছে। আবার এখানে দেখেন, ইন ইউরোপ দেয়ার হ্যাভ বিন এ স্ট্রিং অফ প্রজেক্টস ইন এনার্জি প্রপার্টি থ্রু দ্য ইফেক্ট অফ এনার্জি প্রপার্টি অ্যাডভাইজারি হাব। এখন দেখেন এইখানে গ্লোবাল নর্থের কথা বলে এখানে কি বলেছে, যে ইউরোপ অস্ট্রেলিয়া, এখানে বেশ কয়েকটা কান্ট্রির কথা বলেছে, বাট উনি এসে এখানে ইউরোপের কথা বলছে। এইভাবে আলোচনা চলতে থাকবে। চলতে চলতে একটা সময় এই সবার আলোচনা বিশ্লেষণ হবে, সবার আলোচনা পড়বো। কে পড়বো? যে রিসার্চ করবে। আমি যদি রিসার্চ করবে, আপনারা যখন করবেন, যখন লিখবেন, তখন এই সবার লেখা একটার সাথে আপনি, এটার সাথে আর্গুমেন্টেটিভ লেখা হবে, অথবা আপনার এটার সাথে আপনি তালও মিলাতে পারেন, এর সাথে এগ্রি করতে পারেন। করে আপনি লিখে ফাইনালি আমরা দেখবো যে আসলে এই যে পাস্ট যে রিসার্চ, প্রিভিয়াস রিসার্চ গুলো আর নোবেলিটি কি, এখানে গ্যাপ কি আছে, আমরা কি গ্যাপ বের করতে পারলাম। এই যে দেখেন, এখানে আমি একটু হাইলাইট করে রাখছি একটা জায়গা, এই জায়গাটায় সুন্দর করে লেখা আছে। দেখেন, the current body of research on energy property preliminary centered on its quantification and objectivity, with fast growing research in area of lived experience। বলছে দেখেন, বলছে সুন্দর করে বলা আছে যে এই বর্তমানে যে রিসার্চ গুলো আছে, তারা প্রাইমারিলি আসলে কোথায় সেন্টার, যে কোয়ান্টিফিকেশন এন্ড অবজেক্টিভিটি, এটার কোয়ান্টিফিকেশন কি পরিমাণে, অবজেক্টিভিটির উপর এটা আসলে জোর দিয়েছে। উইথ ফার্স্ট গ্রোয়িং রিসার্চ ইন দ্য এরিয়া অফ লাইভড এক্সপিরিয়েন্স, মানে যারা বর্তমানে এই মানে এটাকে কি বলে, জ্বালানি সংকটে ভুগতেছে আর কি, যেটাকে আমরা একটু টাইটেলে যাই, তাহলে ক্লিয়ার হবে। ওই যে এনার্জি বার্নালেবিলিটি, যে জ্বালানি সংকট মানে এনার্জি সংকটে যারা ভুগতেছে, বর্তমানে যারা ভুগতেছে লাইফ এক্সপিরিয়েন্স, মানে কি যারা বর্তমানে ভুগতেছে তাদের এখানে দেখছে আসলে কতটুকু ভুগতেছে, এইটা নিয়ে কথা বলছে। আচ্ছা, এই যে এর পরের লাইনটা আমরা পড়ি, এই ঠিক এর ইমিডিয়েট লাইনটা, যে the complexity of life experience of energy property cannot be adequately
ক্যাপচার্ড বাই কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন এলং। এই যে দেখেন, তো একটু ক্লিয়ারলি বলে দিছে যে আসলে এই যে আগের স্টাডি গুলো ওনারা কোয়ান্টিফিকেশন এন্ড অবজেক্টিভস নিয়ে কথা বলছে ঠিকই, বাট আসলে এই লাইভ এক্সপিরিয়েন্স যারা বর্তমানে এই প্রবলেমে ভুগতেছে, যারা ভুক্তভোগী, হ্যাঁ, যারা যারা ভুক্তভোগী, ওনাদেরকে আসলে এই এডুকেটলি মানে যতটুকু ধরা দরকার, মানে সঠিক একটা পরিকল্পনা, সঠিক একটা ডিজাইন তারা দিতে পারে। তো এইটা থেকেই আমরা পরবর্তী রিসার্চ কিন্তু ওনারা লিখে ফেলছে, পরবর্তী স্টাডি কিন্তু ওনারা করে ফেলছে জাস্ট এইখানে এই গ্যাপটা থেকে। দিস ইজ দ্য রিসার্চ গ্যাপ, দ্য কমপ্লেক্সিটি অফ লাইফ এক্সপিরিয়েন্স এনার্জি প্রপার্টি ক্যান নট বি অ্যাডুকুয়েটলি ক্যাপচার। বলতেছে এই যে আপনারা এটা একটু ভালো করে মানে বুঝলেই হবে যে প্রিভিয়াস স্টাডিগুলো বলছে কি যে আসলে কোয়ান্টিফিকেশন এন্ড অবজেক্টিভিটি নিয়ে কথা বলেছে, মানে কি পরিমাণ এনার্জি প্রপার্টিতে আছে প্রাইমারিলি এসব নিয়ে কথা বলছে। বাট এই যে কমপ্লেক্সিটি অফ দ্য লাইফ এক্সপিরিয়েন্স অফ এনার্জি, মানে যারা এই জ্বালানি সংকটে ভুগতেছে বর্তমানে, ভুক্তভোগী তারা আহ, কি কি কমপ্লেক্সিটি, কি কি প্রবলেমের সম্মুখীন হচ্ছে, এইটা কিন্তু বলে না। ওরা পরিমাপ নিয়ে কথা বলছে, বাট কি কি প্রবলেম হচ্ছে, কমপ্লেক্সিটি কি কি জটিলতা হচ্ছে তাদের মধ্যে, এটা নিয়ে কথা বলে নাই। এই জটিলতা নিয়ে দেখবেন এই অংশটা নিয়ে পুরো পরবর্তীতে পুরো রিসার্চটা ওনারা করে ফেলেছে। সো এটা হচ্ছে রিসার্চ। আমরা যখন প্রত্যেকটা আমরাও যখন পেপার লিখবো তখন এই আমাদের একটা পেরায় এরকম একটা রিসার্চ গ্যাপ আমাদেরকে দিতে হবে। কিন্তু আহ, এই এইসব পেপারে, বাট এই পেপারটাই কি রিসার্চ গ্যাপ রয়েছে সেটা কিভাবে বের করবো? পেপারটা পুরাটা পড়ে আমরা হয়তো এই যে রেজাল্ট ডিসকাশন আর কোথাও যদি ফাইন্ডিংস থাকে, এই ফাইন্ডিংস থেকে আমরা রিসার্চ গ্যাপটা বের করতে পারি। বাট আমরা মানে এত কষ্ট করব না, টুলস ইউজ করব, টুলস দিয়ে আমরা রিসার্চ গ্যাপ সুন্দর করে বের করে ফেলবো, ঠিক আছে? লিটারেচার রিভিউ যখন করব তখন বিভিন্ন যে টুলস গুলো আছে, যেমন আমরা সাইজ স্পেস আছে, সাইজ স্পেস ইউজ করব অথবা কনসেপ্ট ইউজ করব করে গ্যাপটা সুন্দর করে বের করে ফেলবো। এটা আমরা একটু দেখবো এখন, এটা ইউজ করে যে আসলে আহ, কোন পেপারের লেখিংসটা কি আমরা একটু লিটারেচার রিভিউ করে নিব। আচ্ছা, তারপর তারপরেও আমি এখানে যে কটা রিসার্চ গ্যাপের কথা বলেছি না, এর বাইরেও রিসার্চ গ্যাপ আছে, আপনাদের মতো দিতে পারবেন। যেমন ইন্ডাস্ট্রি গ্যাপ, তারপরে কান্ট্রি গ্যাপ কিন্তু ইন্ডাস্ট্রি গ্যাপ কিরকম? ধরেন আপনি একটা সেম হিউম্যান রিসোর্স প্র্যাকটিসেস ইন ব্যাংকিং সেক্টর, আপনি হয়তো ব্যাংকিং এর সেক্টর হিউম্যান রিসোর্স প্র্যাকটিস নিয়ে কাজ করছেন, বাট আমাদের তো আরো অনেক সেক্টর আছে। নন ফাইন্যান্সিয়াল ব্যাংকিং এর মধ্যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে, আমাদের ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে, অথবা পরিবহন আছে, বিভিন্ন সেক্টর আছে। তখন আমরা বলতে পারি ইন্ডাস্ট্রি গ্যাপ বলতে যে হিউম্যান রিসোর্স ফ্যাক্টরিজ হচ্ছে ব্যাংকিং সেক্টর, বাট আসলে এটা হয়তো রেডিমেড গার্মেন্টস বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে এটা অ্যাপ্লিকেশনটা করে করে নাই। তারপরে কান্ট্রি গ্যাপ, কোনো একটা রিসার্চ হয়তো দেখবেন আহ, যে সাপোজ ওয়াটার পলিউশন বলি বা এয়ার পলিউশন ইন পাকিস্তান অথবা বাংলাদেশ, অথবা যদি বা এয়ার পলিউশন ইন ইউএসএ অথবা ইউরোপের কোনো কান্ট্রি যদি বলে দেয় যে ওখানে আমরা কাজ করতেছি, একটা এয়ার পলিউশন দেখবো ইউরোপের একটা কান্ট্রিতে বা আমেরিকার এয়ার পলিউশন কি, সো ওইখানের রিসার্চের যে নোবেলটি রেজাল্ট আসবে এটা কিন্তু বাংলাদেশে আসবে না। বাংলাদেশে এয়ার পলিউশন বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো বাংলাদেশ, পাকিস্তান বা আমাদের যে আন্ডার ডেভেলপ আরো কান্ট্রি আছে, যে কেনিয়া, সুদান, তো এইসব দেশে তখন আমরা বলে দিতে পারি এটা একটা কান্ট্রি গ্যাপ আছে। হয়তো বলবো যে এই রিসার্চটা তো ইউএসএ তে হয়েছে বাট আমার বাংলাদেশে হয়নি, সো আমি এখন আমরা এখন এটা বাংলাদেশে এই রিসার্চটা করে দেখবো, ঠিক আছে? এই হচ্ছে আপনার কান্ট্রি গ্যাপ। এই ডিফারেন্ট ডিফারেন্ট গ্যাপ আমরা ডেভেলপ করতে পারেন যখন বিভিন্ন পেপার পড়বেন বা লিটারেচার রিভিউ করবেন, এই গ্যাপ গুলা বের হবে।
আচ্ছা, এবার আমরা একটা পেপারে গ্যাপ বের করা দেখব। এই যে সায়েন্স পেজ আপনাদের এখানে তো গত ক্লাসে দেখিয়েছি। আচ্ছা, এখান থেকে এই অংশটা আমরা নিয়ে নিই, কপি করলাম, কপি করে পেস্ট করে দিয়ে আমাদের এই যে সায়েন্স পেজ পেস্ট। এখানে তো আমরা কলাম অ্যাড করতে পারবোই, আপনারা ট্রাই করে দেখেন যে কলাম অ্যাড করতে পারেন কিনা। সো এখান থেকে আমরা এই যে এই কলাম অ্যাড করেও বের করতে পারি, অথবা ইয়া থেকে বের করতে পারি যে এখানে দেখেন কি কি আছে, এখান থেকে নিয়ে নিই। যে যে রিসার্চ গ্যাপ, এই যে এটা, এটা ক্লিক করি। দেখেন এখানে এই যে রিসার্চ গ্যাপ বলে দিছে। তো আমাদের এত কষ্ট করার দরকার নাই, যে এই পেপারটা রিসার্চ গ্যাপ বলে দিছে কি, পেপার ডাজ নট অ্যাড্রেস দ্য লং টার্ম ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া ইউজ ইন মেন্টাল হেলথ, হ্যাভিং এ গ্যাপ ইন আন্ডারস্ট্যান্ডিং হাউ প্রলংড এক্সপোজার ইম্প্যাক্টস ইন্ডিভিজুয়ালস ওভার টাইম। দেখেন সুন্দর করে এখানে এই গ্যাপ কিন্তু আমাদের বলে দিছে। এই এই কলাম যখন আমরা পড়বো তখন অনেকগুলো গ্যাপ এখানে আছে, এই সবকটা পড়লেই দেখেন দ্যার ইজ এ লেক অফ এক্সপ্লোরেশন ইনটু দ্য স্পেসিফিক মেকানিজম বাই হুইচ সোশ্যাল মিডিয়া কন্ট্রিবিউটস টু অ্যাংজাইটি, ডিপ্রেশন এন্ড লোয়ার সেলফ স্টিম, হুইচ ইজ ক্রুশিয়াল ফর ডেভেলপিং টার্গেটেড ইন্টারভেনশনস। সো এইগুলা গ্যাপ আমরা সামারি করবো, এখান থেকে নিয়ে সামারি করবো। সো এখান থেকে নিতে পারি। তারপরে এখানে যে মেথড, দ্যাটস পেপার, দিস দ্য পেপার এমপ্লয়েজ এ রিভিউ methodology to summarize the finding from the recent studies on the impact of social media on mental health. এই যে দেখেন এখানে বলা আছে যে কোন মেথড, যে রিভিউ মেথড ইউজ করেছে। এটা এটা একটা রিভিউ পেপার। আচ্ছা, এখন আমরা এই পেপারে যাই। গত ক্লাসে দেখিয়েছিলাম আমরা যদি এখান থেকে কোনো পেপারে ডিরেক্টলি যেতে চাই, আমরা চাইলে এখানে কোনো পেপার আপলোড করে দিতে পারি। সরি, নিউ আসলে কেন, আবার কপি করে দিই। আচ্ছা, এবার আমরা এই পেপারে ডিরেক্টলি ইয়েতে যাব, জার্নাল আর্টিকেল। সবসময় এখান থেকে ডিওআই তে ক্লিক করবেন, তাহলে ডিরেক্টলি পেপারে চলে যাবে। এই যে ডিওআই। আচ্ছা, ডিওআই তে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে দেখেন এই ডিরেক্ট পেপারে আমরা চলে আসছি। এখান থেকে আমরা ক্লিক করে পিডিএফ নিতে পারি, পিডিএফ ওপেন করে নিতে পারি। এই যে, হ্যাঁ, যখন পিডিএফ ওপেন করলাম, এবার আপনারা এই পেপারকে কোশ্চেন করবেন। তো কোশ্চেন যখন করবেন কিভাবে করবেন, এখানে দেখেন আমরা এই এইখানে সাপোজ আপনি এই প্যারাটাকে বিশ্লেষণ করবেন। এই প্যারাটা বিশ্লেষণ করলে এই জাস্ট এটা ডার্ক করবেন। সরি, একটু এটাকে আপলোড করতে হবে। আচ্ছা, আমরা এটাতে এইভাবে না গেলে হবে, আরেকটা ওয়ে আছে, সেটা হলো আপনারা যখন এই যে সাইজ স্পেস ইউজ করবেন, তখন দেখবেন এরকম একটা কো পাইলট আসবে। এই যে কো পাইলট দেখেন, এই এই এরকম একটা কো পাইলট আসবে। আমরা জাস্ট এই কো পাইলটে ক্লিক করব। এই যে কো পাইলটে ক্লিক করব। হ্যাঁ, কো পাইলটে ক্লিক করার পর এখন আমরা এখান থেকে কিছু কোশ্চেন রাইট করে দিব। আমি একটু এটাতে আসি, জাস্ট সেকেন্ড।
আরেকটা পেপারে যাই, রিপোজিটরি না, জার্নাল আর্টিকেলে যাবো, এটাতে আসলাম। হ্যাঁ, এই যে দেখেন এইখানে একটু সিলেক্ট করলে এরকম আর্কস, এই যে এরকম আসবে, কোপাইলট আসবে। আমি ডিরেক্টলি কোপাইলটে ক্লিক করি এখান থেকে। তারপরে এখানে কোশ্চেন করে দেন। হোয়াট ইজ দ্য রিসার্চ গ্যাপ অফ দিস স্টাডি। এটা লিখে কোশ্চেন মার্ক করে এন্টার দিয়ে দেন। দ্যাটস ইট। দেখেন এখানে রিসার্চ গ্যাপ বের হয়েছে। দেখেন সুন্দর করে আমরা এখানে কোশ্চেন করেছি যে রিসার্চ গ্যাপ কি, এই স্টাডি রিসার্চ গ্যাপ কি। তো সে তার মতো করে বের করে দিয়েছে। দেখেন, দ্য গ্যাপ আইডেন্টিফাইড ইন দিস কম্প্রিহেন্সিভ রিভিউ pertains to the need for further investigation into the complexity of social media's impact on mental health। দেখেন এই গ্যাপটা কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আসলে এখানে একটা কমপ্লেক্সিটি অফ সোশ্যাল মিডিয়াস ইম্প্যাক্ট, যে সোশ্যাল মিডিয়া যখন মেন্টাল হেলথের উপর ইমপ্যাক্ট করে তাহলে তার ওর 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 কারণে কি কি জটিলতা জটিলতা হতে পারে। হ্যাঁ, এই এই জিনিসটা একটু বের করে না, বের করতে হবে, আরো ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে। ঠিক আছে, স্পেশালি ফিউচার রিসার্চ শুড কনসেন্ট্রেট অন দ্য এরিয়াস দ্যাট কারেন্ট স্টাডি ডিড নট ফুললি অ্যাড্রেসেস, ইনক্লুডিং বলছে যে এইটাতে যেই স্টাডিগুলো কারেন্ট স্টাডি ইনক্লুড করে নাই, তাহলে সেটার উপর ফার্দার নজর আমাদের দিতে হবে। সো এখানে দেখেন, এখানে আরো কিছু রেফারেন্স দেওয়া আছে যে আসলে এই এইটা দেয়ার ইজ এ নিড ফর রিসার্চ দ্যাট ট্র্যাক ইন্ডিভিজুয়ালস ওভার টাইম টু বেটার আন্ডারস্ট্যান্ডিং ইন লং টার্ম ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া ইউজ ইন মেন্টাল হেলথ। যে এইটাও একটা লিমিটেশন। তো এইভাবে আমরা লিমিটেশন বের করতে পারি। তারপরে হয়তো আমরা লিখে দিই যে মেথোডোলজি, জাস্ট আমরা শর্টলি লিখলে হবে, মেথোডোলজি লিখে কোশ্চেন মার্ক দিয়ে আমরা এন্টার দিই, অথবা জাস্ট এটা দিয়ে দিই, দেখবেন বের করে দিবে এই পেপারের ম্যাথোলজি কি। দেখেন এই যে দ্য স্টাডি ইউটিলাইজ সিস্টেমেটিক স্কোপিং রিভিউ অ্যাজ ইটস ম্যাথোলজি। দেখেন বলছে এই এই পেপার আপনার সিস্টেমেটিক ম্যাথোলজি ইউজ করেছে এটা। সো আমরা যখন লিটারেচার রিভিউ করব সামনে, সো লিটারেচার রিভিউ টাস্ক দিব, তখন আমরা এরকম টেবুলার ফরম্যাটে লিটারেচার রিভিউ করব, কোন একটা পেপারের মেথোডোলজি বের করব, রিসার্চ গ্যাপ বের করব, অবজেক্টিভস বের করব, ফাইন্ডিংস বের করব, এগুলো বের করে তারপরে আমরা একটা টোটাল একটা রিসার্চ গ্যাপের একটা লিস্ট করব, করে ওখান থেকে আমরা নতুন একটা রিসার্চ ডেভেলপ করে ফেলবো। ঠিক আছে। সো মানে যতটা কঠিন মনে হয় ব্যাপারগুলো তত কঠিন নয়। আচ্ছা, তারপরে আসি, দেখি নেক্সট, টাইটেল সিলেকশন, রিসার্চ টপিকস এন্ড টাইটেলস। এখন সবাই আমরা যখন কথা বলি না, আহ, সবসময় জিজ্ঞেস করি যে রিসার্চ টপিক কি, রিসার্চ টপিক কি। একটা জিনিস মনে রাখবেন, রিসার্চ টপিক হচ্ছে একটা ব্রড এরিয়া। রিসার্চ টপিক হচ্ছে একটা ব্রড এরিয়া, বাট আমরা রিসার্চ টপিক মানে কি, হয়তো একটা সেক্টর বা একটা ফিল্ড আমরা আগে মানে চিন্তা করলাম যে ওই ফিল্ডে আমরা রিসার্চ করতে পারি। তারপরে আমরা এই এইটা থেকে টাইটেল জেনারেট করব, মানে রিসার্চ টপিক থেকে টাইটেল জেনারেট করব। দেখেন কিরকম, যে মেন্টাল হেলথ এটা হচ্ছে একটা টপিক, জাস্ট এটা হচ্ছে টপিক মেন্টাল হেলথ। তারপরে আপনার ওয়াটার পলিউশন, এটা হচ্ছে টপিক। তারপরে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দিস ইজ দ্য টপিক। বাট এই টপিক থেকে আমরা স্পেসিফিকেশনে যাবো, আরো সুনির্দিষ্ট করব, করে আমরা টাইটেল জেনারেট করবো। টাইটেল হবে আরো স্পেসিফিক, সুনির্দিষ্ট। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক, ঠিক আছে, বিশাল এরিয়া, সব জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার হেলথ কেয়ারে আর্টিফিশিয়াল লাগে, এডুকেশনে লাগে, ম্যানুফ্যাকচারিং এ লাগে, বিভিন্ন জায়গায় লাগে।
সো আমরা শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বললে হবে না। সো এই জায়গাটায় আমরা একটু দেখব যে এখানে এই যে টাইটেলটা কি হবে, যে ইনফ্লুয়েন্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাডাপশন ইন বিজনেস পারফরমেন্স ইন স্মল এন্টারপ্রাইজ। দেখেন, আমরা এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাডাপশনের কথা বলতেছি এখানে, ঠিক আছে, বাট কোথায়? যে স্মল এন্টারপ্রাইজ মানে আপনার আহ, ক্ষুদ্র এন্টারপ্রাইজ, যেগুলো ছোট ছোট এন্টারপ্রাইজ, যেগুলো যেগুলো ছোট ব্যবসা প্রতিষ্ঠান। বেসিক্যালি আমাদের কি পয়েন্টস হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা ইনফ্লুয়েন্স, দেখবেন আপনার রিসার্চ টাইটেলের কি পয়েন্টস কোনটা কোনটা হচ্ছে আপনার ভেরিয়েবল হবে। রিসার্চ টাইটেল দেখলেই বোঝা যায় কোনটা ভেরিয়েবল হবে, কোনটা এটা ভেরিয়েবল কি, কনস্ট্রাক্ট কি, ইন্ডিকেটরস কি। এই জিনিসগুলো টাইটেল দেখলে আমরা বুঝে যায়। যেমন এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে ইনফ্লুয়েন্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাডাপশন অন বিজনেস পারফরমেন্স। এটা দেখেন, বলছে কি ইনফ্লুয়েন্স অফ আর্টিফিশিয়াল, কার ইনফ্লুয়েন্স? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইনফ্লুয়েন্স কিসের উপরে, কার উপরে? বিজনেস পারফরমেন্স। এই যে বিজনেস পারফরমেন্সের উপরে, এটা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে এখানে। দেখেন, বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে আপনার বিজনেস পারফরমেন্স। এখানে একবার টাইটেলে কিন্তু আমি খুলাসা করে হয়ে গেছে যে আসলে এটাতে আমাদের মেইন কি পয়েন্ট বা সেন্টার পয়েন্ট কোনটা? সেন্টার পয়েন্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটার একটা ইফেক্ট আমরা দেখবো বিজনেস পারফরমেন্সে। আমরা যদি এটা থেকে আরো ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডিকেটরস বের হবে, আপনার লেটেন্ট বের হবে, ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টস আরো বের হবে। বাট মুদ্রা কথায় ছোটভাবে যদি চিন্তা করি, তাহলে আমাদের কি পয়েন্টস হচ্ছে এখানে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিপেন্ডেন্ট হচ্ছে বিজনেস পারফরমেন্স। ঠিক আছে, এবার আসেন এটা আমরা কিভাবে করবো। এই যে আমরা এই টাইটেলটা আমরা এটা বলে দিলাম, টাইটেল তো ভ্যালিড হওয়া লাগবে। আন্দাজে তো মানে আন্দাজের উপর তো করতে পারি না। টাইটেল ভ্যালিড হতে হবে, এবং দেখবো সেম টাইটেলের আবার অন্য কেউ রিসার্চ করে রাখছে কিনা। তো এই জিনিসগুলো কিভাবে দেখবো? এখন টুলস আছে, আপনি আর্টিফিশিয়াল মানে চ্যাট জিপিটি দিয়ে আপনি টাইটেল জেনারেট করতেই পারেন, নো ইস্যু। বাট টাইটেল জেনারেট করার পর পর কিন্তু আমাকে একটু যাচাই করতে হবে যে এই টাইটেলটা কি আসলে মার্কেট ভ্যালু আছে কিনা, বা কোথাও মিলে যাচ্ছে কিনা। সো এইটাকে আমরা যেটা করব, সাপোজ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে হয়তো এইটা নিয়ে একটা টাইটেল জেনারেট করবো। আমরা চ্যাট জিপিটিতে যাই এখান থেকে, যে জাস্ট এখানে নিউটে চ্যাট জিপিটি আপনি লিখে দেন না, রাইট ফাইভ রিসার্চ টাইটেল অন, এটা দেন, হ্যাঁ, দিয়ে জাস্ট আপনি কমান্ডটা দিয়ে দেন। দেখেন এই যে টাইটেল কিন্তু জেনারেট হয়েছে, কিন্তু এই জেনারেটেড টাইটেল, এই টাইটেল আমাদের কি আদৌ ভ্যালিড, বা এটা কি এটার উপর রিসার্চ করা যাবে, সেটা আমাদের একটু যাচাই করতে হবে। কিভাবে যাচাই করব? এই যে দেখেন, আমি যদি এই টাইটেলটা নিই, জাস্ট টাইটেলটা নিই, আমরা প্রথমেই সার্চ দিব গুগল স্কলার, স্কলারে দিই, এই যে জাস্ট এই যে গুগল স্কলার, এটা সার্চ করি, সার্চ, দেখেন তো এটার সাথে টাইটেল আরো আছে কিনা। দেখেন এক্স্যাক্টলি ম্যাচ করে না। টাইটেল যদি এক্স্যাক্টলি ম্যাচ করে, তখন এগুলো আসবে না। ঠিক আছে, এতগুলো আসবে না, শুধু ওইটাই আসবে। যেহেতু টাইটেল এক্স্যাক্টলি ম্যাচ করে না, আমরা এই টাইটেলটা নিতে পারি। তারপরেও এখানে যে অন্যান্য টাইটেল, সিমিলার টাইটেল এসছে, এগুলো একটা পড়বো আমরা। এগুলা না পড়লে, এগুলা ফলো না করলে আপনারা এই যে ভেরিয়েবল ডেভেলপ করতে পারবেন না, আবার ইন্ডিকেটরস বা লেটেন্ট যেটাকে বলি, এটাও ডেভেলপ করতে পারবেন না। মানে কোনো কনস্ট্রাক্ট ডেভেলপ করতে পারবেন না, বা কোন থিওরি অ্যাপ্লাই করবেন, কোন মেথড অ্যাপ্লাই করবেন, এগুলা ক্লিয়ার হবে না। বাট এই সিমিলার পেপারগুলো আমরা পড়বো। এইখানে দেখতে পারি, আবার দেখতে পারি দোয়াজে দেখতে পারি। মানে আমরা বিভিন্ন আহ ইয়েতে, আপনার ডিরেক্টরিতে দেখতে পারি যে আসলে আমরা যেই টাইটেলটা খুঁজছি, আহ, মানে ঠিক করতে চাচ্ছি, সিলেক্ট করতে চাচ্ছি, সেটা অন্যান্য টাইটেলের সাথে ম্যাচ করতেছি কিনা। জাস্ট আর্টিকেলে ক্লিক করে এখানে দিয়ে দিলাম সার্চ, দেখেন না, পাই নাই, এই যে জিরো ইন্ডেক্স আর্টিকেলস, মানে এইটার উপর আসলে মানে কোনো আর্টিকেল পাওয়া যায়নি। তো যেহেতু পাওয়া যায়নি, সেক্ষেত্রে আমরা এটাকে নিতেই পারি।
আচ্ছা, তারপরে আসে আমি সাপোজ এই লাইনটা একটু কপি করি তো। জাস্ট দিস লাইন কপি করলাম, সরি, কপি, দেন পেস্ট, দেন পেস্ট, পেস্ট করে সার্চ দিই। দেখেন, এই যে আমরা এটাকে কপি করলাম তো, এই একটাই পেপার এসছে, দেখেন আর আসে নাই। কেন আর আসে নাই? কারণ এই টাইটেল আর এই টাইটেলটা সেম, মিলে গেছে। সো আমাদেরও যখন আমরা টাইটেল সিলেকশনে যাব, টাইটেল ঠিক করব, তো ওখানে সার্চ দিয়ে দেখবো যে এক্স্যাক্টলি মিলে যাচ্ছে কিনা। যদি মিলে না যায়, টাইটেল ওটা নেওয়া যায়, তারপরেও আমরা সিমিলার কিছু পেপার দেখব, দেখে আমরা প্রয়োজনে টাইটেলটা মডিফাই করবো, মডিফাই করে আরেকটু স্ট্যান্ডার্ড করবো। দিস ইজ দ্য টেকনিক্স অফ টাইটেল জেনারেশন। টাইটেল জেনারেশন যখন হয়ে যাবে, তখন আমরা ওইটা ধরে ধরে রিসার্চ করতে থাকবো। ঠিক আছে, বাকি রিসার্চ। এই হলো আজকের লেসন। ভাই ওই যে এআই চ্যাট জিপিটির একটু সার্চের ওখানে একটু দেখান তো, জাস্ট সার্চটা স্টার্ট হলো কিভাবে? আচ্ছা, ওই চ্যাট জিপিটি। জি জি, চ্যাট জিপিটি আমি সার্চটা দিচ্ছেন কিভাবে, ওটা জাস্ট একটু আচ্ছা, 30 সেকেন্ড। এই যে চ্যাট জিপিটি তো, চ্যাট জিপিটি কে আপনি জাস্ট কমান্ড দিবেন, হ্যাঁ। সঠিক কমান্ডসটা দিবেন কিভাবে? জাস্ট কপি, আমি চ্যাট জিপিটিতে যাই, মূল ইন্টারফেসে, এই যে এখানে আপনি জাস্ট এই যে আপনি মেইনলি ফোকাস করবেন আপনার কিওয়ার্ডস, মানে কিওয়ার্ডস বলতে আপনার ওকে রিসার্চ ওকে ওকে। এরিয়া টপিক। এই যে, হ্যাঁ, এই যে টপিক, এটা হচ্ছে টপিক, রিসার্চ এটাকে টাইটেলস ফোকাস, অন হ্যাঁ, টপিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, জাস্ট ওকে। এটাকে দেন। এই যে টাইটেল, ও কিন্তু সাজেস্ট করে দিছে কতগুলো। দেন আমরা টাইটেলটাকে খুঁজবো বিভিন্ন ডাটাবেজে, যে আসলে আমার এই টাইটেলটাকে মডিফাই করতে হবে কিনা, অথবা আহ, মানে এটার সাথে মিলে যাচ্ছে কিনা। যদি মিলে না গ্রেট। যায়, তখন আমরা কয়েকটা পেপার পরে টাইটেলটাকে আর একটু মডিফাই করে দিব, যেন ইউনিক হয়, বুঝছেন, গতানুগতিক আমরা রাখি। আপাতত এটাকে চেক করার জন্য শুধুমাত্র দোয়াজ গুগল স্কলার এই দুটাতে করলে হবে না আরো অনেকগুলাতে করতে হবে বিভিন্ন এরকম? জায়গায় করতে পারেন, তবে মানে গুগল স্কলারে করলে সব মোটামুটি কাভার হয়ে যায়। কেন জানেন? সব জার্নালই গুগল স্কলারে আছে। মানে যেসব দোয়া আছে, যেটা পাবলিশ হয় ওটা গুগল স্কলারে আছে, স্কোপাসের পেপার পাবলিশ স্কলারে আছে। হ্যাঁ, okay. তাহলে এরকম আপাতত দুটা করলেই মোটামুটি হয়ে যায়, তাই না? দোয়াজ বা গুগল স্কলার। হ্যাঁ, দোয়াজ গুগল স্কলারে কয়েকটা করলেই হয়ে যায়। তো ফার্দার ইনভেস্টিগেশনের জন্য করতে পারেন, ওটাও সমস্যা নেই। এর এর বাইরে দু একটা নাম যে আমরা সার্চ করতে পারি যেখানে ওই যে গত টাইটেলটা। প্রথমেই দেখালাম না, ওই যে আপনার ইয়েতে করতে পারেন, পাবলিশারের সাইডে করতে পারেন, জার্নালের সাইডে করতে পারেন, যেমন এলজিবিআর, আপনার ইমারল্যান্ড, যেগুলো দেখাইছিলাম না প্রথমে, জি জি যে জি ওইসব বিভিন্ন জায়গায় করতে পারেন। যে আমরা আর্টিকেল সার্চিং দেখালাম, ওখানে তো বেসিক্যালি টপিক দিয়ে সার্চ করতে হয়, জি 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 জি। ওখানে সার্চ করলেই হবে। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে?